তাদের সামনে দাঁড়িয়ে আছে ইয়নজুন, জিহোপ, সিয়েজুন, সোইহুন, ইউনো। ভেতরে ইয়েজিকে ছেলেপক্ষ দেখতে এসেছে। বুঝতে পারছে না ও কখন আসবে। আরে চলে আসবে। ইউনোর কথার মাঝেই গাড়ি এসে থামে ওদের সামনে। গাড়ি থেকে বেরিয়ে আসে একজন। কয়েক মাসের ব্যবধানে সুদর্শন ছেলেটার উজ্জ্বলতা যেন হাওয়ায় মিলে গেছে। হাসি খুশি থাকা ছেলেটা এক রাতে কেমন নীরব গম্ভীর হয়ে গেছে। কারোর সাথে প্রয়োজন ব্যতীত কথা বলে না, সারাক্ষণ কাজের মাঝে ডুবে থাকে। আচ্ছা, এভাবে একটা যন্ত্রমানবে পরিণত হওয়ার মাঝে কি আদৌ বেঁচে থাকা যায়? এখানে দাঁড়িয়ে কি করছিস? ভেতরে চল। এতক্ষণ লাগে আসতে? ইউনোর কথার প্রত্যুত্তরে যাও কিছু না বলে ভেতরের দিকে হাঁটা লাগায়। ওর তেজানের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করার দায়িত্ব তো তেজানের জামাইয়েরই। কয়েক জোড়া পায়ের শব্দে ড্রয়িং রুমে সবাই দরজার দিকে তাকায়। সবার সাথে জাঙ্কুককে দেখে ইয়েজি যেন আধারে ঘেরা আকাশে রংধনু দেখা পায়। জাঙ্কুককে দেখে ইয়েজির বাবা মা এগিয়ে আসে। যতই হোক তের বর বলে কথা, কিন্তু সোইহুনকে দেখে ইয়েজির বাবার মুখ বিকৃত হয়ে যায়। যাও সেসবে তোয়াক্কা না করে বসে পড়ে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। জাঙ্কুকের সালামের জবাব দেয় তারা। তা বাবা হঠাৎ আসলে? আসতে তো হতোই আঙ্কেল, শুনলাম ইয়েজির বিয়ে ঠিক করেছেন। এই তো সামনে শুক্রবার। তা ইয়েজির মতামত আছে নাকি? আমার কথাই ওর কথা। ইয়েজির বাবার কথাই জাঙ্কুক তাচ্ছিল্যের সুরে বলে, ইফ ইউ ডোন্ট মাইন্ড আঙ্কেল, সংসার কি আপনি ওকে শিখিয়ে দেবেন না আপনি ওর বদলে সংসার করবেন? মানে দেখুন আঙ্কেল, কথার মারপ্যাচ আমার পছন্দ নয়। যা বলার ডিরেক্ট বলছি। তে যদি আজ থাকতো তবে আপনি কি ইয়েজির বিয়ে অন্য কোথাও ঠিক করার সাহসটা দেখাতেন? যেমন কথাই ইয়েজির বাবা চুপ হয়ে যায়। কথাটা ঠিক। তে থাকলে হয়তো আজ সোয়ুনের সাথেই বিয়ে দিতে হতো। জাঙ্কুক আবার বলে ওঠে, আঙ্কেল প্রত্যেক বাবা মা সন্তানের ভালো চায়, আপনিও চান, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে ইয়েজির বিয়ে এই ছেলের সাথে হলে ভালো হবে, ইয়েজি সুখী হবে। কিন্তু আঙ্কেল এটা কখনো হবে না। ইয়েজি সোয়ুন একে অপরকে ভালোবাসে। আপনি ওদের ভালোবাসার মাঝে শুধু শুধু বাধা কেন হচ্ছেন? সংসারটা ওরা দুজন করবে, তাই বলছি আপনি ওদের মেনে নেন। সোয়ুন কোন দিক থেকে খারাপ? ভালো, ভদ্র, মার্জিত একটা ছেলে। টাকার প্রশ্ন তুললে বলবো টাকা সবাইকে সুখ দেয় না আঙ্কেল, টাকা তো আমার কাছেও আছে। তাই বলে আমি কি সুখী? না আঙ্কেল, দিন শেষে সেই সুখী হয় যার কাছে ভালোবাসার একজন মানুষ আছে, যে একান্ত তার। আমার কাছে তো সেই মানুষটা নেই। আশা করি আমার কথাটা রাখবেন, নিজের মেয়ের সুখটা দেখেন। জানার কথায় ড্রয়িং রুমে পিঙ্কপন নীরবতা নেমে আসে। এই মানুষটা ভালোবেসে সুখ কষ্ট দুটোই পেয়েছে, তাই হয়তো ভালোবাসার মানেটা ওনার কাছে অন্যরকম। আমার ভুল হয়ে গেছে বাবা, আমি দুঃখিত। আমার মেয়ে যাকে ভালোবাসে আমি তার হাতে ওকে তুলে দেব, আমায় মাফ করো। না আঙ্কেল, ইটস ওকে। বাবা মা চলো। ছেলেপক্ষ বিদায় নিয়ে বেরিয়ে যায়। সোয়ুন নিজের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সোয়ুন খুশিতে জাঙ্কুককে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ ভাই। ছাড়, তোর বাবা মাকে নিয়ে আসিস, বিয়ের ডেট ফিক্সড করে জানাস। আঙ্কেল আন্টি আসছি। সে কি কিছু খেয়ে যাও? এই প্রথম আসলে খালি মুখে কিভাবে যেতে দেই? তুমি তের বর, তে আমার মেয়ের মতো ছিল। যার পরিচয় আপনাদের কাছে পরিচিত সেই তো নেই, তাহলে এসব ফর্মালিটির কোনো প্রয়োজন হবে না। আর বিয়েতে তো আসবই, তখন নয় খাবো। আজ আসি। জাঙ্কুক বেরিয়ে যায়। জিওফরা ওর যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে। এই কয়েক মাসে এই দীর্ঘশ্বাস সবার নিত্যদিনের সঙ্গী। তেজান, আমার ভীষণ কষ্ট হয় রে তোকে ছাড়া। তুই সত্যি কঠিন মনের, পাথর মন তোর, নয়তো আমাকে এতটা কষ্ট দিস। প্রতিনিয়ত আমাকে তোর শূন্যতা অনুভব করাস। শূন্যতার মাঝেও আমি রাতের আধারে তোকে খুঁজে বেড়াই। নিজের রুমে আমি থাকতে পারি না, মনে হয় সব জায়গায় তুই চলাফেরা করিস। তোর হাসির রাগ হুটহাট জ্বালানোগুলো বড্ড মিস করি রে। জানিস রিনাটা প্রতিদিন তোর কথা বলে, কিন্তু ওকে কিভাবে বলে তুই আমার সাথে দূরত্ব বাড়িয়েছিস। তেজান, তুই বলেছিলি না তোর মানসিক শান্তির প্রয়োজন? আজ আমার মানসিক শান্তির প্রয়োজন রে। আমি হাঁপিয়ে গেছি। ভালোবাসা তো কষ্ট, আগে জানলে এসবে চড়াতাম না, সারা জীবন একাই থাকতাম। রাত 12:40। ড্রয়িং রুমে সংকাং দাস হয়ে বসে আছে। এখন আর এই ড্রয়িং রুমে হাসি খুশিতে মজা থাকে না। তে কিছু বলে জিন তেরে আসে না। তে যে প্রতিটা বাড়ির প্রাণ ছিল তা ওর শূন্যতায় সবাই বুঝতে পারছে। সংকাং দরজা দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে। এই ছেলে আজও মধ্যরাতে আসবে। ছেলেটা আমার কোনো কথা শোনে না। এত রাত তো আগে করতো না, এখন যেন বাড়ি ফিরতে মন চায় না। আগে তো তে ছিল মেজমা। সংকাংয়ের কথায় জিন কেঁদে ওঠে। আল্লাহ এমন কেন করলো বলতে পারিস? আমার ছেলেটাকে কতদিন হলো হাসি খুশি দেখি না। তোদের মাঝেও প্রাণোচ্ছল কোনো ভাবমূর্তি নেই। সবাই ভাবে গোমরা থাকলে আমরা বুড়ো বুড়িরা কোথায় যাবো বলবি? মেজমা তোমরা রুমে যাও, কয়েকটা দিন যেতে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে করতে করতে 7টা মাস গেল। আর কবে যাবো ঠিক হয়ে বলবি? কথাটা বলেই জিন কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। পেছন পেছন আরে মজায়। রাত 2টায় জাঙ্কুক বাড়ি ফিরে। দরজা খুলে সোফার দিকে তাকাতেই চোখে আসে সংয়ের কাঁধে মাথা হেলিয়ে হানসুইর ঘুমন্ত মুখটা। চোখের সামনে ভেসে ওঠে কটেজে নিজের বুকে তের ঘুমন্ত মুখটা। জাঙ্কুকের বুকের ব্যথা বেড়ে যায়।
বুকে আঙ্গুল ঘষে দরজা আস্তে করে লাগিয়ে নিচের রুমের দিকে চলে যায়। নিচের রুমে আসতেই বুকের ভেতরটা আবারও কামড়ে ওঠে। এই রুমটাই তো একসময় তেও ছিল, ওর তেজান। তাহলে আজ রুমটা শূন্য কেন? জাঙ্কুক ড্রেসিং টেবিলের সামনে এগিয়ে যায়। ঘড়ি খুলে টেবিলে রাখতে চোখের সামনে ভেসে ওঠে এই জায়গাটাই তো ওদের কত সুন্দর মুহূর্ত কেটেছিল, অথচ আজ সবকিছুই স্মৃতি। জাঙ্কুক ওয়াশরুমে ঢুকে যায়। ঝর্ণার পানি আর চোখের পানি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। রুমের প্রতিটা কোণায় তেজানের স্মৃতি। সাহস সেরে বেলকনিতে যায়, হাতে সিগারেটের প্যাকেট। এই সিগারেট হাতে যদি তেজানুকে দেখে তাহলে নির্ঘাতর গর্দান যাবে, কিন্তু কিভাবে দেখবে? এটা তো অসম্ভব। তুমি আমার এমন একজন যার একজন আমি ভালোবেসে ভরবে না এমন। আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ে। একসময় এই সিগারেট ছেড়েছিল তের জন্য, এখন আবারও তের জন্য হাতে নিল। জাঙ্কুকের মনে পড়ে ইন্টারে পড়ুয়া বাচ্চা তের সেই কথাটি। তুমি আর কখনো সিগারেট ছুবে না, তোমার গোলাপি ঠোঁটগুলো আমার ভীষণ প্রিয়। ওখানে সিগারেটের অস্তিত্ব আমার সহ্য হয় না, বুঝলে জাঙ্কুক? তোমার দেহ সর্বত্র জুড়ে কেবল আমার বিচরণ চাই। এসব সিগারেট আরেকদিন খেয়ে দেখলে সেদিনে তোমায় বিয়ে করে নেব, তারপর ওই ঠোঁটে কেবল আমার বিচরণ হবে। ওই দিন তের কথায় জাঙ্কুক উপরে বিরক্ত দেখালেও ভিতরে কোথাও একটা ভালো লাগা কাজ করেছিল। অতীতের কথা মনে করে যেমন আনমনে হেসে ওঠে। মুহূর্তেই হাসিটা মিলিয়ে যায়। মন বলে ওঠে, ইস, আবার যদি তেজান দেখতো ওর হাতে সিগারেট, তখন যদি এই কথাটা বলতো, তাহলে জাঙ্কুক আর তেজানকে বুকের খাঁচায় বন্দি করে রাখতো। কিন্তু হাই, সে দীর্ঘশ্বাস এসে জানান দিল, তোর তেজান তোর কাছে নেই। সকালে খাবার টেবিলে সবাই বসে আছে। জিন অনেক আমতামতা করে বলে ওঠে, আমি একটা কথা বলতে চাইছিলাম। জিনের কথায় আরেমরা ওনার দিকে তাকায়। বলছিলাম যে জাঙ্কুকের আরেকটা বিয়ে দিলে হয় না? জিনের কথায় আরেম সংকাংরা হতভম্ব দৃষ্টিতে জিনের দিকে তাকায়। আচমকা কোনো কিছু পড়ার শব্দে ড্রয়িং রুমের দিকে তাকায়। জাঙ্কুককে দেখে সবাই আটকে যায়। কি বললে তুমি? আবারও বলো। জাঙ্কুক, তোর মায়ের কথা ধরিস না তো। কেন? আমার ছেলে ভালো কি আমি চাইতে পারি না? কতদিন একা একা থাকবে? কি আছে ওর জীবনে যাকে আঁকড়ে থাকবে? না, তুমি আমার ভালোর বদলে খারাপ চাইছো, এটা তুমি নিজে ভালো করে জানো। আমার নিঃশ্বাস নিয়েও খেলবে, এটা আমি সহ্য করব না। আমার জীবনে কেবল একজন মেয়ে থাকবে, আর সে হলো কিম তেং তে। ফিজিক্যালি ও আমার কাছে নেই, মানে ও যে আমার মন থেকে উবে গেছে এটা ভাববে না। নেক্সট টাইম এসব বলে আমাকে আর খুঁজে পাবে না। কথাগুলো বলে জাঙ্কুক বাড়ি থেকে বেরিয়ে যায়। জিন কেঁদে দেয়, তুমি এমনটা কিভাবে ভাবলে? তের জায়গায় অন্য কেউ? ছি। করিডোর দিয়ে যাওয়ার সময় তের কেবিনের সামনে এসে থেমে যায় সেলজন। একবার বদ্ধ কেবিনটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। একটা সময় এই কেবিনে কত আড্ডা হতো, আর এখন সবই স্মৃতি। কঙ্গেও সেদিনই ওই জায়গায় স্পট ডেথ হয়েছিল। তারপরের দিন জেনির ফাঁসি হয়। আগামীকাল ইয়েজের গায়ে হলুদ। গতকাল সবাই রিসর্টে এসেছে। বিয়ে উপলক্ষে রিসর্ট বুক করা হয়েছে। জাঙ্কুকদের ইউনোদের পরিবারে সবাইকে দাওয়াত দিলেও তারা গায়ে হলুদের দিন আসবে বলে জানিয়েছে, কিন্তু বাচ্চারা 2 দিন আগে এসেছে। পরিস্থিতি যেমনই হোক না কেন, সোয়ন তোদের বন্ধু, বন্ধুর বিয়ের খামতি থাকলে চলবে নাকি? সবাই ছাদে বসে আড্ডা দিচ্ছে, কিন্তু সবার মাঝে মিসিং 2 জন মানুষ। এখন যদি তে থাকতো তাহলে কি বলতো জানিস? ইয়ানজনের কথায় ইয়েজি শুকনো হাসে। বলতো, খিরে, এক বাচ্চার বাপকে বিয়ে করতে পারিসনি বলে মন খারাপ? আরে ইয়ার, প্যারা নাই। পরিবেশ থমথমে ভাব ধারণ করে। ইয়েজি মাথা নুয়ে নেয়, মূলত চোখের পানি আড়াল করার পন্থা। যে হোক, ইয়েজি চোখের পানি মুছে দিয়ে বলে, কাঁদিস কেন? আচ্ছা সত্যি কথা বলতো, তুই এক বাচ্চার বাপকে বিয়ে করতে না পারার শোকে কাঁদছিস না তো? ফাজিল একটা। কাঁদছি না তো। আচ্ছা জাঙ্কুক ভাইয়া কোথায়? আমাদের সাথেই তো আসলো, কিন্তু আসার পর আর দেখতে পেলাম না তো। চল গিয়ে দেখি কোথায়। জাঙ্কুক মনে হয় রুমে একা বসে আছে। না, রুমে নেই, আমি আসার সময় দেখে আসলাম। সঙ্গের কথায় পিছনে তাকাই। তাহলে কোথায় গেল? জানি না, ফোন করে দেখি। এই ছেলে আমাদের পাগল বানিয়ে ছাড়বে। ইউনা জাঙ্কুককে ফোন দেয়, কিন্তু নো রেসপন্স। এবার সবার মনে ভয় ঢুকে যায়, এই ছেলে কিছু করে বসবে না তো আবার। আড্ডার মাঝে হঠাৎ ইয়ঞ্জনের ফোন বেজে ওঠে। ইয়ঞ্জন ফোন রিসিভ করে পাশে যায়। ফোনের উপস্থিত কিছু শুনে ইয়ঞ্জন হন্তদন্ত হয়ে আসে। ব্যস্ত গলায় বলে, সেজন চল। কোথায় যাব? আর কি হয়েছে তোর? উফ, এত কথা বলিস না তো, দরকারি কাজ পড়ে গেছে। কিসের দরকারি কাজ? আর কোথায় বাজাবি? আরে বললাম তো দরকারি কাজ, বিশ্বাস নেই নাকি আমার উপর? গেলে বল যাবে, নয়তো আমি একা যেতে জানি। ইয়ঞ্জনের ধমকে সেজন উঠে দাঁড়ায়। ইয়েজির মন খারাপ হয়ে যায়। ইয়েজিও যেতে চাইলে ওকে বুঝিয়ে শুনে ইয়ঞ্জন রেখে যায়। বিকাল করে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু জাঙ্কুক, সেজন, ইয়ঞ্জন কারোরই ফেরার নাম নেই। 3 জনের নাম্বারে সবাই লাগাতার ফোন দিচ্ছে, কিন্তু কেউই ধরছে না। ইয়েজি টেনশনে কেঁদে দেয়, ওর ভয় হচ্ছে কিছু খারাপ হয়নি তো আবার। ও সঙ্গাং ভাইয়া, এরা কেউ এখন আসছে না কেন? ইয়েজি আপনি তো কাঁদছে, কেউ ফোনটা তো ধরবে। এরা কি পায় আমাদের টেনশন দিয়ে? আপাতত এখানে ছোটরা আছে, বড়রা বিয়ের কাছে উপরে ব্যস্ত।
কাই এসেছে রোজের উঠবি সূত্রে। তাছাড়া সৈয়নের দাওয়াতে ওদের আসা। সবাই এজিকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু এজির কান্না থামার নাম নেই। সবাই হঠাৎ কেমন চুপ হয়ে যায়, চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু তাতে ইয়েজির কি? ও এখনো মাথা নিচু করে কাঁদতে ব্যস্ত। আচমকা ওর পাশে ধপাস করে কেউ বসে পড়ে। হতবাক দৃষ্টিতে পাশে ফিরে তাকাতেই দ্বিতীয় দফায় চমকায়, ছিটকে উঠে দাঁড়ায়।